সুধী দর্শক, এনআরবি টেলিভিশনের পক্ষে আমি সুব্রত কুমার দাস আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, দুর্গাপূজা উপলক্ষে এনআরবি টেলিভিশনে আমরা এবার 3 দিন ব্যাপী শারদ আনন্দ আয়োজন প্রচার করে চলেছি। একই সাথে আমরা যে কাজটি এবছর করছি সেটি হচ্ছে বিভিন্ন মন্দিরে গিয়ে সেখানকার পুজো আমাদের দর্শক বন্ধুদেরকে দেখানোর আপ্রাণ চেষ্টা করে চলেছি। আজ অষ্টমীর সন্ধ্যা, মহা অষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে। এই মহা অষ্টমীতে আমরা আজ এসেছি টরন্টোর হিন্দু ধর্মাশ্রম মন্দিরে। যে বন্ধুরা টরন্টো এবং আশপাশের শহরে আছেন তাদেরকে জানাতে চাই যে হিন্দু ধর্মাশ্রমের এবছরের ঠিকানা একটি নতুন ঠিকানা। সেটি হচ্ছে 1160 বার্চমাউন্ট রোড। যারা আসবেন নতুন ঠিকানা একটু খেয়াল করে আসবেন। আমরা আজ তাদের অনুষ্ঠান দেখব, আপনাদেরকে দেখাবো এবং তাদের যে বাৎসরিক শারদ সংকলন প্রকাশ সেটির যে উন্মোচন প্রকাশ সেটি আপনাদেরকে দেখাবো।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথমেই আপনাদের কাছ থেকে একটা বিশেষ কিছু চাইবো, সেটি হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে একটু আনডিভাইডেড অ্যাটেনশন যদি কাইন্ডলি আপনারা দেন, তাহলে আমরা এই ম্যাগাজিনের মোড়ক উন্মোচনটা সুন্দরভাবে করতে পারবো। শুরুতেই আমরা গত এক বছরে আমাদের কমিউনিটিতে যারা প্রয়াণপ্রাপ্ত হয়েছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই মোড়ক উন্মোচনের অনুষ্ঠান শুরু করছি। যেহেতু এটি দুর্গাপূজার অনুষ্ঠান, তো দুর্গাপূজাকে জাতিসংঘের অর্থাৎ ইউনিসেফের হেরিটেজ কালচার ঘোষণার ব্যাপারে কিছু কনফিউশন বোধহয় কারো কারো মধ্যে রয়ে গেছে। কারো কারো ধারণা যে এই দুর্গাপূজাকে ইউনিসেফ হিন্দু ধর্মের উৎসব হিসাবে এটাকে তারা হেরিটেজের অন্তর্ভুক্ত করেছেন। এই ধারণাটি আসলে সঠিক নয়। তাদের যে লেটার অফ রিকগনিশন, সেখানে স্পষ্ট লেখা আছে তারা কলকাতার, শুধু কলকাতা শহরের যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজাকেই তারা সিলেক্ট করেছেন এবং তারা বলেছেন যে এই অনুষ্ঠানটি কেবলমাত্র
কলকাতার বাংলাভাষী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সর্ব সম্প্রদায়ের সর্বজনীন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ ইনক্লুসিভ, যাকে আমরা বলি, জানি এই শব্দটা আমাদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে গেছে। এটি একটি ইনক্লুসিভ, সর্বজনীন এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠান। অতএব এটিকে হিন্দু ধর্মের অনুষ্ঠান হিসাবে তাদের ঘোষণায় কোথাও উল্লেখ নেই। তারা এটাকে বাংলাভাষীদেরই অনুষ্ঠান হিসাবে ঘোষণা দিয়েছেন, গ্রহণ করেছেন, স্বীকৃতি দিয়েছেন। এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে আমাদের ম্যাগাজিনের যে সম্পাদকীয়, কাকতালীয়ভাবে এই সম্পাদকীয়টি অতি সম্প্রতি একটি মানে অত্যন্ত আনুষঙ্গিক হয়ে গেছে। আপনারা জানেন যে এই প্রথম টরন্টোতে একটি স্থানীয় মন্দির তাদের প্রতিমা বিসর্জন দেবেন এবার অন্টারিও লেকে, এবং কাকতালীয়ভাবে আমরা জানতাম না এই ম্যাগাজিনের যে আজকের এডিটোরিয়াল সেটা বিসর্জন নিয়ে। তো বিসর্জনের যে সিগনিফিকেন্স সেটি আমি যেটা বলছি এখন, সেটি আমার কিছু বলার নেই। এটি হচ্ছে ইউনিসেফ যেভাবে ধারণাটা দিয়েছেন, আমি তার সেই অনুপাতেই বলছি। তারা বলছেন যে কলকাতা শহরের যে প্রতিমাগুলো নির্মিত হয় সেটা গঙ্গা থেকে পলিমাটি সংগ্রহ করে সেখানকার উৎপাদিত বাঁশ, খড় ইত্যাদি দিয়ে এই প্রতিমা নির্মিত হয় এবং পূজা শেষে সেটি বিসর্জন দেওয়া হয় আবার সেই গঙ্গা নদীতেই। অর্থাৎ ইউনিসেফ এখানে একটা ন্যাচারাল কমিটমেন্ট খুঁজে পেয়েছেন। তারা বলছেন যে গঙ্গার মাটি গঙ্গাকেই ফিরিয়ে দেওয়া হলো। অর্থাৎ যেই উৎস থেকে এই কনসেপশনটা উৎসারিত, পূজা শেষে সেটি সেই উৎসেই আবার প্রত্যাবর্তন, এবং এই প্রত্যাবর্তনকে তারা বলছেন এটি একটি উপাদানগত প্রত্যাবর্তন। অর্থাৎ প্রকৃতিকে, গঙ্গা থেকে আমরা যে উপাদানটা ধার নিয়েছিলাম, আমরা এখন আর ঋণ খেলাপি নেই। বিসর্জন দিলে আমরা সবাই ঋণ মুক্ত, গঙ্গার কাছ থেকে আমরা ঋণ মুক্ত। ধন্যবাদ। আমি এবার একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো আমাদের এডিটোরিয়াল বোর্ডের, যিনি জন্মলগ্ন থেকেই বলা যায় তিনি প্রতিষ্ঠাকালীন সম্পাদক, ডক্টর অরুণ ভৌমিককে মঞ্চে আসার অনুরোধ জানাবো। আশিস রায়, আমি তাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। এবং শুরুতে অতি সংক্ষেপে, যত সংক্ষিপ্ত করা যায়, আমি ডক্টর অরুণ ভৌমিককে তার একটা শুভেচ্ছা বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সুজিত দা। আসলে কি বলবো, আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে আপনারা অনেকে এসেছেন, অনেক লেখক লেখিকা এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনাদের সহযোগিতা ছাড়া এরকম প্রতি বছর একটি ম্যাগাজিন প্রকাশ করা অ্যাকচুয়ালি অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। আর বিশেষ করে যারা শিশু কিশোর, তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ, কারণ শিশু কিশোররা যদি আমাদের সাথে সম্পৃক্ত না হয় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে এরকম ম্যাগাজিন প্রকাশ করা অত্যন্ত দুর্বল হয়ে যায়। আমি একটা কথা এখানে বলবো, একটুখানি একটা গল্প। আমি একবার শিকাগো যাচ্ছিলাম, তো আমি যাদের সাথে যাচ্ছিলাম তারা সবাই ছিল গাইনিস, এবং সেটা ভারত সেবাশ্রম থেকে তারা একটা এরকম ট্রিপের ব্যবস্থা করে। আমার এক বন্ধু বললেন, আপনি কি যাবেন শিকাগো? আমি বললাম হ্যাঁ আমি যাবো। তারপর আমি ঠিক টিকিট কাটলাম, তাদের সাথে গেলাম। ওই বাসে 56 জন যাত্রী ছিল এবং আমরা 5 জন ছিলাম বাঙালি। তো আমি খুব এনজয় করেছি জার্নিটা। এই জন্য স্টোরিটা বলার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে তারা এসেছে ইন্ডিয়া থেকে প্রায় 200 বছর আগে। তো 200 বছর আগে আসার ফলে কি হয়েছে, 3-4টি জেনারেশন তারা পার হয়ে গিয়েছে। তো তারা কিন্তু ধর্মের প্রতি তাদের যে এত গভীর শ্রদ্ধা এবং অনুভূতি, এটা আমি তখন সেদিন তাদের সাথে বাসে শিকাগো যেতে যেতে উপলব্ধি করেছি। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এমন, তারা কিন্তু স্তোত্রগুলো পাঠ করে, কিন্তু তারা
ত বলতে পারে না, তারা তকে ত বলে। আমরা একটা স্তোত্র বলি না, বলি যে তমেব মাতা চ পিতা তমেব, তো ওটা তারা বলছি তমেব মাতা তো পিতা তমেব। তখন আমি হাসছিলাম যে এই যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা হয় তাহলে তো খুবই দুঃখজনক। তো এই জন্য আমরা চাই আমাদের শিশু কিশোর, আমাদের ছেলে মেয়ে, তারা সবাই যেন আমাদের সংস্কৃতির সাথে জড়িয়ে থাকে, এটি আমাদের একটা প্রধান উদ্যোগ। তাছাড়া নাচ, গান, কবিতা, সাহিত্য এগুলো তো সবই সম্পৃক্ত, আপনারা তো জানেন। একটিকে ছাড়া সংস্কৃতি অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা বলব নৃত্য, গীত, নাচ, নৃত্য, গীত, কবিতা, সাহিত্য এগুলো আমরা যেন চর্চা চালিয়ে যাই। প্রবাসী অ্যাটলিস্ট এই দায়িত্বটুকু আমাদের রয়েছে, আমরা যেন এটা কন্টিনিউ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর অরুণ ভৌমিক। আমি এবার এই 46টি লেখা সমৃদ্ধ এই ম্যাগাজিনটি কাজ করার সময় আমি যাকে আমার ছায়া হিসেবে পেয়েছি সর্বক্ষণ, সে আশিস রায়কে আমি তার বক্তব্যটা অতি সংক্ষেপে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সুজিত। শুভ সন্ধ্যা এবং সবাইকে শান্তি শুভেচ্ছা জানাচ্ছি। নীলকমল আমাদের ধর্মাশ্রমে প্রতি বছর প্রকাশিত হয়, কিন্তু এবার সম্ভবত মা আমাদের একটা পরীক্ষায় নিচ্ছিলেন। শ্রীরামচন্দ্রের একটা পদ্ম ফুল লুকিয়ে মা শ্রীরামচন্দ্রের ভক্তির দৃঢ়তা এবং ওনার সদিচ্ছার পরীক্ষা নিলেন। এবার আমাদের এমন একটা পরীক্ষা নিতে যাচ্ছিলেন সম্ভবত, বা কোনো আমরা একটু উঠে গেছি। প্রথমত আমাদের দুর্গাপূজা হওয়ার কোনো নিশ্চয়তা ছিল না, সেই জন্য নীলকমল সংকটের মধ্যে পড়ে গেছে, এটা প্রকাশ করা হবে কি হবে না। কিন্তু ফর্চুনেটলি ধর্মাশ্রমের পরিচালক বৃন্দ উপযুক্ত সময়ে একটা স্টেপ নিয়ে আমাদের সুন্দর এই নতুন মন্দির উপহার দিয়েছেন, যার ফলে আমাদের দুর্গাপূজা, নীলকমল প্রকাশনা সবই সম্ভব হবে। সেই জন্য ওনাদের উপযুক্ত ধন্যবাদ জানাই। এবং এই সাথে ডক্টর অরুণ ভৌমিকও সাহায্য করেছেন, তাই ওনাকে আমি ব্যক্তিগত ধন্যবাদ জানাচ্ছি। তো নীলকমল যে পরীক্ষাটা আমি বললাম, একটা তো মন্দিরটা ঠিক হয়ে যাওয়াতে একটা বাধা উঠতে গেছি। সেকেন্ডটা ছিল সুজিত দা। এটা এতটা টাইম কনস্ট্রেন্ট ছিল বা অন্যান্য কনস্ট্রেন্ট ছিল, যেটা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সময় মতো প্রকাশ করার। সেখানে সুজিত দা সময় এবং অন্যান্য বাজারের প্রতি ঝুঁকি নিয়ে যে কাজটা অবশ্য অলমোস্ট দুঃশব্দ বলা যায় সেটা করেছেন, তা অবশ্যই প্রফেশন তার দাবিদার। আর সেই জন্য নীলকমল আমরা হাতে পেয়েছি। আদারওয়াইজ হয়তো দুর্গা পূজার পরে আসতো, তাতে এটা কোনো মাহাত্ম তেমন থাকতো না। সেই জন্য সুজিতটাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নীলকমল প্রকাশনার ক্ষেত্রে যারা আর্থিক সহযোগিতা করছেন, আপনারা জানেন সবাই অর্থ ছাড়া তো কিছুই হয় না, পুজো হওয়া হয় না। সুতরাং যারা আর্থিকভাবে সাহায্য করেছেন, বিজ্ঞাপন দিয়ে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা কবি, সাহিত্যিক, যারা নীলকমলে লেখা দিয়েছেন, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আর যেটা বললাম, নীলকমল প্রকাশনার ক্ষেত্রে মা আমাদের পরীক্ষা নিলেন। শেষ মুহূর্তে সুজিতা মাকে আর ফুলটা লুকাতে দেননি, উনি রীতিমতো ছিনিয়ে এনেছেন। তুমি কেন নেবে, আমাদের সদিচ্ছা আছে তোমার পুজো করার, কেন পুজোটা অসম্পূর্ণ থেকে দেবে? কোনো বছর তেমন হয়নি। তাই ওনার ডিটারমিনেশনে সম্ভবত মা হেরে গেলেন এবং ওনার হাতে নীলকমল তুলে দিতে বাধ্য হলেন। আমরা সবাই কৃতজ্ঞ ওনার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ আশিস দা। আসলে এইভাবে বললে আমারও লজ্জা হয়, কারণ এই কাজের মধ্যে তো নিজেরও আনন্দ আছে। আর আমি তো প্রতিবারই ভাড়াটিয়া সম্পাদক হিসেবে কাজ করি, এবারও তাই। তবে পারিশ্রমিক বরাবরের মতো 100% ডিসকাউন্টে এখনো চলছে এবং আশা করি চলবে। তো এবার আমাদের বিজনেস এডিটর, যিনি না হলে আজকে এই নীলকমলের ফাইন্যান্সটা হতো না, সেই চিত্তদাকে বলছি, আপনাকে আপনভাবে বলছি, চিত্তদা আপনি 1 মিনিটে শেষ করবেন। অন্যরা অত আপন না বলতে পারেনি, আপনাকে সময় বেঁধে দিলাম, কিন্তু আসতে হবে আপনাকে 1 মিনিট। নমস্কার সবাইকে। হিন্দু ধর্মাশ্রমের পক্ষ থেকে সবাইকে শারদীয় প্রীতি এবং শুভেচ্ছা। আমরা এই নীলকমলের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আপনাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আমরা এবার পুজো করব। আর
নীলকমল প্রকাশ করব সেটা বোধ অনেকটাই আমাদের কাছে স্বপ্নের মতোই ছিল, কারণ আমরা গত 3 সপ্তাহ যাবৎ এই মুভিং এর যে অবস্থা, আমরা আসলে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। কারণ আপনারা নিজেই বুঝতে পারছেন যে একটা জায়গাতে 15 বছর থাকার পর সেখান থেকে মুভ করে আসা, এই বিশাল প্রতিমা সেগুলাকে রেপ করা, গাড়িতে উঠানো, গাড়ি থেকে নামানো, আবার এখানে অক্ষত অবস্থায় নিয়ে আসা, তারপর দুর্গাপূজার প্ল্যানিং, তারপর ম্যাগাজিন, যাই হোক সবই মায়ের, আমি বিশ্বাস করি সবই মায়ের ইচ্ছা এবং আপনাদের সহযোগিতা। আমরা কৃতজ্ঞতা জানাই সবাইকে যারা এই ম্যাগাজিনের সাথে, এই প্রকাশনার সাথে জড়িত আছেন সবাইকে। হিন্দু ধর্মাশ্রমের পক্ষ থেকে আমরা এর শুভ উদ্বোধনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুজাদা। সম্মানিত লেখকবৃন্দ, আপনারা জানেন যে আজকে আপনারাই আমাদের আমন্ত্রিত অতিথি। তো যদিও আমি নাম বলবো, আমি আশা করবো যে নাম বলার আগে আপনারা চলে আসুন। আমি নাম শুধু উচ্চারণ করব ফর্মালিটি হিসাবে, আপনারা প্লিজ চলে আসুন। তবে আমি নামগুলো বলে যাচ্ছি, এটা একটা ফর্মালিটি, অন্য কিছু না। গৌরমোহন দাস, করবী চৌধুরী, শুক্লা দত্ত, নিরঞ্জন রায়, ডক্টর অসীম দেব, ডক্টর নেপাল রায়, সুব্রত কুমার দাস, অসীম ভৌমিক, আকবর হোসেন, ডক্টর অরুণ ভৌমিক, আশিস রায়, স্বপন কুমার দেব, তসমিনা খান, শম্পা সাহা, ডক্টর অমল রায়, অরুণাংশ হোর, বিদ্যুৎ মজুমদার, দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক, কণিকা ব্যানার্জি, ননী গোপাল দেবনাথ, রেখা পাঠক, সুমন বণিক, শুভ্রা শিউলি সাহা, সুজিত কুসুম পাল, চয়ন দাস, সাথীধর ভৌমিক, অমিত কুমার মুখোপাধ্যায়, বিপ্লব সোম, মৌসুমী মুখোপাধ্যায়, দুলাল সরকার, রতন সাহা, শান্তনা নন্দী, স্বপন চ্যাটার্জি, শিল্পী পাল, নির্মল কুমার সাহা, পুরবী পাল, ডক্টর দিলীপ চক্রবর্তী, অনিল চন্দ্র সাহা, ডক্টর বাদল ঘোষ, সুলগ্না সাহা, রুহিন রাহি, সুচেতা সাহা, নিসর্গ পাল, প্রদ্যুৎ মজুমদার, প্রিয়াহান, আর্য দেবনাথ, আরাধ্য দেবনাথ। মোট 46টি লেখা সমৃদ্ধ এই ম্যাগাজিন। আজকে অনেকেই পূজা নিয়ে ব্যস্ত, কিংবা অনেকে আগে জানিয়েছিলেন সবাই আসতে পারবেন না। যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ, এবং যারা আসতে পারেননি তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আমি এবার আসল পর্বে যাচ্ছি, এবার মোড়ক উন্মোচন পর্ব। আমাদের আজকের এই সংখ্যা নীলকমল 2025। এই সংখ্যার মোড়ক উন্মোচন করবেন তিনি আপনাদের অতি পরিচিত মুখ, লেখক গবেষক সুব্রত কুমার দাস। তো সাধারণত যেটা হয়, যিনি মোড়ক উন্মোচন করেন তার একটা বায়ো জানানো হয়, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত বলে আপনাদের বেশি বলতে পারছি না, শুধু এইটুকুই বলি। এই লেখক সুব্রত কুমার দাস তিনি রবীন্দ্র নজরুল গবেষক। তিনি বাংলাদেশ সরকারেরও আগেই 2003 সালে প্রথম সাহিত্য বিষয়ক ওয়েবসাইটের উদ্বোধন করেন। তিনি জনক, এবং তিনি কানাডাতে অভিবাসন নিয়ে আসার পর বাংলাদেশি লেখকদের সাথে কানাডিয়ান লেখকদের মধ্যে একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন। এখন কানাডিয়ান অনুষ্ঠানে আমাদের বাংলাদেশি লেখকরা আমন্ত্রিত হন, আবার বাংলাদেশি লেখকদের অনুষ্ঠানে কানাডিয়ান লেখকরাও আমন্ত্রিত হন। এবং সবচেয়ে বড় কথা যে আসার পরে আমরা এই দেশে এসে এখানে আমরা শিক্ষকতা করছি, চাকরি করছি, ব্যবসা করছি, কিন্তু কানাডীয় সাহিত্য নিয়ে কেউ কোনোদিন ভাবনা করিনি। তিনি প্রথম এসেই আমাদের বাঙালিদের মধ্যে কানাডীয় সাহিত্যের যে প্রয়োজনীয়তা, যে জনপ্রিয়তা, সেটি তিনি শুরু করেছেন। এই জন্য তাকে আরেকবার অভিনন্দন জানাই। ডক্টর নেপাল রায় কি এখানে আছেন? আমি তাকে অনুরোধ জানাবো, আমাদের আজকের যিনি উদ্বোধক
মোড়ক যিনি উন্মোচন করবেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। মোড়ক উন্মোচনের পূর্বে আমি আরেকটি বিশেষ প্রাণকে বলবো, বিশেষ ব্যক্তি প্রাণ যিনি হন, আমি তাকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। তিনি আমাদের প্রিয় মিন্টু ভাই। আচ্ছা, লেখকের বাইরে থেকেও আমি কেন ডাকছি আপনাদেরকে বলছি। ইনি হচ্ছেন শহীদুল ইসলাম মিন্টু, কানাডার 24 ঘন্টার চ্যানেল এনআরবি সিও। তিনি 10টি গ্রন্থের লেখক এবং 2023 সালে এনআরবি টেলিভিশনে এই ধর্মাশ্রমের পুরো 2 ঘন্টার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এটা এখানকার ইতিহাসের বিরল ঘটনা। তিনি 2 ঘন্টার সাংস্কৃতিক অনুষ্ঠান তার টিভি চ্যানেলে প্রকাশ করেছেন এবং তার যে প্রকাশিত পত্রিকা বাংলা মেইলে 1.5 পাতা, অর্থাৎ পেছনের পাতা এবং ভিতরে অর্ধেক পাতা, 1.5 পাতা ব্যাপী এই ধর্মাশ্রমের নিউজ কভার করেছেন। আরেকটি ব্যাপারে আমি তাকে শ্রদ্ধা জানাতে চাই যে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর সংখ্যালঘুরা যখন নির্যাতিত হচ্ছিলেন, তারা এখানে একটি সভায় মিলিত হয়েছিলেন। তিনি সেই সভায় যোগদান করেছিলেন, তিনি সেই সভায় গিয়ে রিপোর্ট সংগ্রহ করেছেন এবং তার পত্রিকায় তিনি সেই অত্যন্ত সাহস করে পত্রিকা প্রথম পাতাতে সেই নিউজটা ছাপিয়েছেন, যেটা কানাডার কোনো পত্রিকা করেনি। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তবে কোনো পত্রিকায় করেনি বললে এখানে একটু কনফিউশন থেকে যায়। তারা করেছে পরের সপ্তাহে জাস্ট কপি পেস্ট, বাংলাদেশ যা ছাপিয়েছে সে কপি পেস্ট করে তারা ছাপিয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি মোড়ক উন্মোচনের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি লেখক গবেষক সুব্রত কুমার দাসকে। আমার মনে হয় এই অপরাধ যদি মার্জনীয় হয় মার্জনা করবেন। একটি নাম উচ্চারণের সময় বোধহয় আমি বাদ দিয়ে ফেলেছিলাম, অত্যন্ত লজ্জিত। তিনি পুরবী পাল এবং শিল্পী পাল, ও দুটোই পাল। ও তাহলে তো আমার অপরাধ একটু মার্জনীয় হবে, আমিও পাল। এবার আমাদের একটু আগে পরে হয়ে গেল, সব লেখকের হাতে বইগুলো তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের এই পর্বে যারা সাহায্য করছেন তারা হচ্ছেন এন্ড্রিয়া, দেবস্মিতা, অভিরাজ, আবিয়ান এবং আহান।
আমি এবার সবাইকে সব লেখকদেরকে একটু অনুরোধ জানাবো, আপনারা যদি ক্যামেরার সামনে যদি আপনারা নীলকমলকে একটু তুলে ধরেন যাতে আমাদের রেকর্ডটা থেকে যায়। ধন্যবাদ সবাইকে। এবার আমি অনুরোধ জানাবো লেখক গবেষক সুব্রত কুমার দাসকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সম্মানিত ভক্তবৃন্দ এবং দর্শনার্থীবৃন্দ, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। আমি একটু বিব্রত বোধ করছি, কারণ বাড়ির মানুষ এই পাঠ উন্মোচন করছে, এটা দেখতে বেশি ভালো লাগছে। এই ধর্মাশ্রম আমার মন্দির, তারা কেন আমাকে দিয়ে উন্মোচন করালেন কি জানি। যাই হোক, তারা হয়তো ভাবছেন যে আমার একটু বয়স বেশি হয়ে গেছে। আমি তাদেরকে নিশ্চিত করতে চাই যে প্রকৃতপক্ষে আমার বয়স বেশি হয় নাই। গত 30 বছর ধরে কিন্তু আমি 30-এর কোঠাতেই দাঁড়িয়ে আছি, বেশি বয়স হয়নি। তবু শুরু হলো। যাই হোক, একটা ছোট কথা শুধু বলি। 2013 সালে আমি টরন্টোতে আসার পর দুটি বিষয় আমাকে কাঁদিয়ে দিয়েছিল। এক, আমি যখন মন্দিরে এসেছিলাম প্রথম দিন এবং দেখলাম যে মানুষরা নির্বিঘ্নে নিশ্চিন্তে ঈশ্বরের উপাসনা করছেন, তখন আমার মনে হয়েছিল যে পৃথিবীতে কি এমনও জায়গা আছে যেই জায়গায় হিন্দু মানুষরা এত নিশ্চিন্তে প্রার্থনা করতে পারেন। এটি আমার কাছে আগে অচিন্তিত পূর্ব ছিল। দুই, আমি ড্যানফোর্থের রাস্তায়, তখন আমি চিনি না বাংলা পাড়া, জানতাম না যে একজন শহীদুল ইসলাম মিন্টু পত্রিকা বের করেন বা অন্যরা করেন। তো একদিন আমি একটা বাংলা পত্রিকা দেখলাম এবং আমার তখন মনে হলো যে এই প্রবাসে 12,000 কিলোমিটার দূরেও আমার ভাষা দাঁড়িয়ে আছে, মুদ্রিত আকারে ছাপা হয়। এর চেয়ে বোধহয় আনন্দের আর একজন মানুষের জন্য কিছু হয়। এই যে দুর্গাপূজা উপলক্ষে যেটি সুজিত কুসুম পাল বলছিলেন যে ইউনেস্কো যে হেরিটেজ করেছে ইনক্লুসিভনেস নিয়ে, আমরা যদি বলি এই যে দুর্গাপূজা আজকে যে আয়োজন অথবা প্রতিদিন যে আয়োজন, সেইখানে যে মানুষরা রয়েছে তার ভিতরে একদম বয়োকনিষ্ঠ, কেবল হাঁটা শিখছে সে উপস্থিত, আবার বয়োজ্যেষ্ঠ তিনিও আছেন, নারী আছেন, পুরুষ আছেন, হিন্দু আছেন, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আছেন। এই যে ইনক্লুসিভনেস, এই ইনক্লুসিভনেস ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ বেঙ্গলি কালচার, বেঙ্গলি ন্যাশনালিটি। হিন্দু ধর্ম কর্তৃপক্ষ, হিন্দু ধর্মাশ্রম কর্তৃপক্ষ এতগুলো বছর ধরে এরকম একটি ম্যাগাজিন প্রকাশ করে চলেছেন, ছোটদের লেখা নিচ্ছেন, ছোটদেরকে দিয়ে তারা গানের আয়োজন করছেন। এই যে ভাষা এবং সংস্কৃতির সাথে পরের প্রজন্মকে যুক্ত করে ফেলা, এ এক অসামান্য কাজ। যারা করেন তারা এই পরিশ্রমটা বোঝেন, এর কষ্টটা বোঝেন। আমি আশা করব তাদের এই প্রচেষ্টা আরো বেশি সম্মানিত হবে, উচ্চকিত হবে এবং প্রশংসিত হবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ 31 গ্রন্থের লেখক সুব্রত কুমার দাস। তো আমরা শুরু করেছিলাম বিসর্জন দিয়ে, যেহেতু বলেছি উৎস থেকে উৎসাহিত, তো শুরু করেছিলাম বিসর্জন দিয়ে। বিসর্জনের কথা বলে আমিও প্রত্যাবর্তন করবো এখান থেকে। সেটি হচ্ছে প্রতিমা নির্মাণ এবং বিসর্জন, এই দুটি হোক আমাদের জীবন ও মৃত্যুর একটি লাইভ অর্থাৎ প্রাণবন্ত রিহার্সাল। ভালো থাকুন, অনুষ্ঠান দেখুন। ধন্যবাদ।
দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা হিন্দু ধর্মাশ্রমে অষ্টমীর পূজার যে সাংস্কৃতিক অনুষ্ঠান তার খানিকটা দেখালাম। তাদের মন্দিরে প্রতি বছর যে নীলকমল প্রকাশিত হয় তার উন্মোচন হলো, সেটি আমরা আমাদের দর্শকদেরকে দেখালাম। সবাই ভালো থাকুন।